আমরা আজকে আবার ন্যারেশন চেঞ্জের নেক্সট পার্ট নিয়ে কথা বলা শুরু করতে যাচ্ছি। আর ন্যারেশন চেঞ্জের এই নেক্সট পার্টটি নিয়ে যেটা আলোচনা করবো সেটা শুরু করতে যাচ্ছি, তার কারণ একটাই। তার কারণ বিগত দিনের যে পার্টগুলো আমি দিয়ে এসেছি, ন্যারেশন চেঞ্জের বেসিক কিছু ধারণা, ন্যারেশন চেঞ্জের টেন্সগত পরিবর্তন, ন্যারেশন চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা, সেই সংক্রান্ত কোনো প্রবলেমের কোনো কমেন্ট আমি এখনও পর্যন্ত পাইনি। তো আশা করি সবাই করতে পারছো, কাজগুলোকে সঠিকভাবে করতে পারতেছো, এবং সেই জন্যই আজকে আমরা ন্যারেশন চেঞ্জের নেক্সট পার্ট নিয়ে কথা বলবো। নেক্সট পার্ট অর্থাৎ ন্যারেশন চেঞ্জের নেক্সট বাক্যকে নিয়ে কথা বলা। সেই নেক্সট বাক্যটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ রিপোর্টিং স্পিচের মধ্যে যদি অপটেটিভ সেন্টেন্স দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ন্যারেশন চেঞ্জটা সেই বাক্যগুলোর ক্ষেত্রে করবো কীভাবে। অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ আমরা নিশ্চয়ই জানি যে অপটেটিভ সেন্টেন্সের মধ্যে আমাদের কাছে দু ধরনের বাক্য পাওয়া যায়। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে 3 রকমের বাক্য ছিল, আদেশ, উপদেশ, অনুরোধ। অপটেটিভ সেন্টেন্সের মধ্যে সেরকমভাবেই 2টো ধরনের বাক্যকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। একটা হচ্ছে আশামূলক আর একটা হচ্ছে প্রার্থনামূলক। অনেকে আশামূলককে ইচ্ছামূলক বলেও প্রকাশ করে, যেটাতে তোমার সুবিধা হয় তুমি সেটা সেরকমভাবেই চিন্তা করে নেবে। কিন্তু সবার আগে আশামূলক আর প্রার্থনামূলকের মধ্যে পার্থক্যটা কী, খুব বেশি পার্থক্য কি আছে কি না সেটাকে নিয়ে একটুখানি ভেবে নেওয়া পড়ো বা জেনে নেওয়া পড়ো। আশা আর প্রার্থনার মধ্যে খুব বেশি পার্থক্য নেই, যে কারণে এদেরকে একসঙ্গে এক ধরনের বাক্যের মধ্যে রাখা হয়েছে। তারা বেসিক্যালি একই জিনিস। পার্থক্যটা সামান্য সূক্ষ্ম একটা পার্থক্যটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো একটা ধারণাকে আমি প্রার্থনা বলবো যতক্ষণ পর্যন্ত সেই ধারণাটা আমার মনের মধ্যে থাকে। ততক্ষণ পর্যন্ত সেটাকে আমি আশা বলবো যতক্ষণ পর্যন্ত সেই ধারণাটা আমার মনের মধ্যে থাকে, প্রার্থনাকে না। আশা হলে পরে সে তাকে ততক্ষণই আশা বলা যাবে যতক্ষণ পর্যন্ত সেই ধারণাটা আমার মনের মধ্যে থাকে। আমি কাউকে কোনো কিছু বলিনি, আমি নিজের মনে মনে এটাকে আশা করেছি। কিন্তু যে মুহূর্তে আমি সেই আশা করার কথাটা, যেটা আমার আশা আমার মনের মধ্যে জেগেছে, যে ইচ্ছাটা আমার মনের মধ্যে জেগেছে, সেটা যে মুহূর্তে আমি অন্য আরেকজনের কাছে গিয়ে আবেদন করলাম সেটা করে দেওয়ার জন্য বা সেটাকে করিয়ে দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে সেই আশাটি পাল্টে যায় প্রার্থনায়। এবং এই দুটো কথাকে, এই আশাটাকে বলার সময় আমরা একরকমভাবে কথাটাকে বলি, আর প্রার্থনাকে বলার সময় আরেক রকমভাবে প্রার্থনাটাকে। ইংরেজি বাক্যের গঠনের মধ্যে বাংলায় কীভাবে বলি, মানে নিজের মাতৃভাষায় কীভাবে প্রার্থনা করা হয়, কীভাবে আশা করা হয়, সেটা আমরা সবাই জানি। যদি আমি একটা পাখি হতাম, যদি আমার একটা গাড়ি থাকতো, এগুলো আশা। আর যে মুহূর্তে আমার এই গাড়ি থাকার ইচ্ছাটা অন্য কাউকে বললাম যে বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও না, হয়ে গেল কি প্রার্থনা। এই পদ্ধতিতে আমরা বাংলায় বা নিজের মাতৃভাষাতে আশার প্রার্থনার মধ্যে পার্থক্য নিশ্চয়ই করতে পারি। ইংরাজির ক্ষেত্রেও একটি গঠনগত ছোট্ট পার্থক্য আমরা এই বাক্যগুলোর মধ্যে দেখতে পাই। কেমন? আশামূলক বাক্যের ক্ষেত্রে বাক্যটা শুরু হয় মে মডালকে, কারণ মে মডালটা হয়তো ধারণাটাকে প্রকাশ করে, হয়তো হতেও পারে নাও হতে পারে, বাস্তবে হবে কিনা জানি না, কিন্তু আমি আমার আবেদনটা রাখছি। সেটা হয়ে যাবে কি প্রার্থনামূলক। বাক্যটা শুরু হবে মে মডালকে দিয়ে এবং তারপরে একটা সাধারণ বাক্য। আর আশামূলকের ক্ষেত্রে বাক্যের গঠনটা একটু অন্য রকমের, সেটা আমরা লিখে আলোচনা করছি। তো প্রথমে মে মডালযুক্ত বাক্যটা অর্থাৎ প্রার্থনামূলক বাক্যটা বলা হলো মে গড ব্লেস ইউ। এই যে বাক্যটা, এই বাক্যটাকে বলা হবে প্রার্থনামূলক বাক্য। বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? মে মডালকে দিয়ে। অনেক সময় তুমি বাক্যের মধ্যে দেখতে পাও গড মে ব্লেস ইউ। এই বাক্যগুলোকে দেখে মনে হতে পারে একই বাক্য, একই মিনিং প্রকাশ করছে, তো সুতরাং দুটোই তো প্রার্থনামূলক বাক্য। সাবধান, গঠনগত দিক দিয়ে বিচার করলে পরে দ্বিতীয় বাক্যটাকে আমরা প্রার্থনামূলক বাক্য বলতে পারবো না। প্রার্থনামূলক বাক্য হওয়ার জন্য এই মে মোডালটা তার নিজের জায়গা মানে কি, এটা মোডাল হওয়ার কারণে এই একটা অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্ব সবসময় মেন ভার্বের আগে বসে। তো সাধারণ গঠন অনুযায়ী এই দুটো ভার্ব মিলে ভার্বাল গ্রুপটা তৈরি করেছে, অর্থাৎ যাকে আমরা ইংরেজির সাধারণ ভাষায় ভার্ব বলে চিহ্নিত করি। এবং তার আগে বসে আছে যে এই কাজটা, এই মেইন ভার্বটা যে কাজের কথা প্রকাশ করছে, সেই কাজটা যে করে বা করবে, কে করবে? ভগবান করবেন। কি করবেন? আশীর্বাদ করবেন। কাকে আশীর্বাদ করবেন?
তোমাকে, অর্থাৎ বাক্যের কি অবজেক্ট, মানে এসভিও স্ট্রাকচার দেখতে পাচ্ছি, অর্থাৎ বাক্যটার মধ্যে দিয়ে আশামূলক ধারণা প্রকাশ পেলেও একে কিন্তু আশামূলক বাক্য বলা যাবে না বা অপটেটিভ সেন্টেন্স বলা যাবে না, এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনগত দিক। কিন্তু উপরের যে বাক্যটা সেখানে দেখতেছি এই স্ট্রাকচারটা একটু আলাদা। অক্সিলারি মেয়ে মডেলটা বাক্যের তার নিজস্ব জায়গায় অর্থাৎ মেইন ভার্বের আগে বসে নেই, সে কোথায় আছে? সাবজেক্টের ঘরের আগে, সামনে বসে আছে। যে মুহূর্তে আগে চলে আসলো সঙ্গে সঙ্গে সেই বাক্যটা পরিণত হয়ে যায় অ্যাসার্টিভ থেকে অপটেটিভ সেন্টেন্সে। কারণ এটাকে বলার মধ্যেই এই প্রার্থনামূলক ধারণাটাকে প্রকাশ করা হয়েছে। একে আলাদা করে বলে দিতে হয় না যে আমি এখানে প্রার্থনা করছি। তুমি যদি বলো মে গড ব্লেস ইউ, সঙ্গে সঙ্গে সেটা প্রার্থনার মতন করেই সেটা সামনে যেন উপস্থাপিত হয় ইংরেজি ভাষার দিক। তো সেই কারণে এই প্রথম বাক্যটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, কিন্তু দ্বিতীয় বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি কথাটা বোঝা গেছে। মানে যখনই তোমাকে এই জাতীয় বাক্য দেওয়া থাকবে তখনই তোমাকে কি করতে হবে? বুঝে নিতে হবে যেটা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এই জাতীয় বাক্যের যখনই ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হবে, রিপোর্টিং স্পিচে যখন এই জাতীয় বাক্য থাকবে তখনই বুঝে নিতে হবে এটাও কি অপটেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। যদিও ধারণা যেহেতু দুটোর ক্ষেত্রেই প্রার্থনামূলক, তুমি দুটোর ক্ষেত্রেই রিপোর্টেড ভার্বের জায়গায় প্রে ভার্বটাকে ব্যবহার করতেই পারো। আশা করি কথাটা বোঝা গেছে। কেন করতে পারি সেটা যখন করব কাজ তখনই পরিষ্কারভাবে আলোচনা করে দেব। তো চলে আসতেছি দ্বিতীয় বাক্য, সেটা কি? সেটা হচ্ছে আশামূলক বাক্য। আশামূলক বাক্যের ক্ষেত্রে বিভিন্ন রকমের আশামূলক বাক্যের স্ট্রাকচার পাওয়া যায়। তার মধ্যে যেটা বেশি প্রচলিত আশামূলক বাক্য হিসাবে বেশি মাত্রায় যেটাকে অপটেটিভ সেন্টেন্সই বলা হয় পিওরলি, সেই বাক্যটারই আমি উদাহরণ দিচ্ছি। সেই বাক্যটা কি? ইফ আই ওয়্যার এ বার্ড। ধরো এই বাক্যটার মানে কি? যদি আমি একটি পাখি হতাম, এই বাক্যটার মানে। এই বাক্যগুলোর ক্ষেত্রে আশামূলক বাক্যের ক্ষেত্রে বাক্যটাকে সাধারণত ইফ দিয়ে শুরু হতে দেখতে পাওয়া যায় এবং তারপরে সাবজেক্ট যাই থাকুক না কেন, আই থাকুক, হি থাকুক, হি থাকুক, শি থাকুক, রাম থাকুক, শ্যাম থাকুক, যাই থাকুক না কেন, আশামূলক ধারণাটাকে প্রকাশ করার জন্য এই ইফ আর সাবজেক্ট যাই থাকুক না কেন তার জন্য বি ভার্বের ক্ষেত্রে ওয়্যার আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাডকে ব্যবহার হতে দেখতে পাওয়া যায়। যদি হ্যাভ ভার্ব ব্যবহার করতে হয় তাহলে পরে সেক্ষেত্রে হ্যাড, আর যদি বি ভার্ব ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে ওয়্যারকে আমরা কি করব? ব্যবহার করব বা করতে দেখতে পাবো, করা হতে বা হয়ে আছে বলে দেখতে পাবো। এই জাতীয় যখনই কোনো স্ট্রাকচার থাকবে হ্যাড দিয়ে একটা বাক্যের উদাহরণ দিতে হবে। দিয়ে রাখি একটা উদাহরণ, ইফ আই হ্যাড এ কার। এটা কখনোই হ্যাভ এ কার হবে না, এখানে হি থাকলে পরে হ্যাজ এ কার হবে না। সর্বদা আশামূলক বাক্যের জন্য এখানে সর্বদাই কি বসবে? হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাড আর বি ভার্বের ক্ষেত্রে ওয়্যার। তো আমরা একটা বাক্যকে নিয়ে কাজটা করি, তাহলে আমাদের কাজটা বুঝতে সুবিধা হবে, পরেরটা এমনিতেই কাজ করা যাবে, আমরা নিজেরাই কাজটা করতে পারবো। ইফ আই ওয়্যার এ বার্ড আর মে গড ব্লেস ইউ। এই দুটো বাক্য তো অপটেটিভ সেন্টেন্স, কিন্তু একে যদি আমাকে ন্যারেশনের রূপ দিতে হয়, অর্থাৎ হয় ডাইরেক্ট ন্যারেশন নাহলে পারে ইনডাইরেক্ট ন্যারেশন, তাহলে স্বাভাবিকভাবে আমরা যেহেতু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আসা শিখছি, তো সেই কারণের জন্য আমরা ডাইরেক্ট ন্যারেশনের রূপ দিলে পারে সামনে এই কথাটার একটা বক্তাকে লাগাতে হবে এবং এই কথাটাকে আমার কার মধ্যে রাখতে হবে? রিপোর্টিং স্পিচের মধ্যে রাখতে হবে। তো রিপোর্টিং স্পিচের মধ্যে রেখে দিলাম ইনভার্টেড কমার বলার মধ্যে দিয়ে, আর তার আগে কমা দিয়ে লাগিয়ে দিলাম হি সে। এর আগেও লাগিয়ে দিলাম হি সে। পাস্ট টেন্সের উদাহরণ নিচ্ছি, রিপোর্টিং ভার্ব থেকে সর্বদা পাস্ট রাখতেছি, কারণ আমাদের টেন্সগত পরিবর্তন যা কিছু করার সেটা কোন টেন্সে হবে? পাস্ট টেন্সেই হবে। প্রেজেন্ট বা ফিউচার টেন্সে কোনো টেন্সগত পরিবর্তন হয় না। তো সেই কারণে শেখানোর সময় আমি পাস্ট টেন্সের উদাহরণ দিয়েই কথাগুলো বলতেছি। তো এইটা হয়ে গেল আমাদের 1 নম্বর সেন্টেন্স যা ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটা হলো আমার 2 নম্বর সেন্টেন্স যা ন্যারেশন চেঞ্জটা করতে হবে। এবার প্রথম ধরনের বাক্যের যখন আমি ন্যারেশন চেঞ্জ করব তখন আমার বেসিক যে নিয়মগুলো সেগুলো তো একই থাকবে, অর্থাৎ কী কী নিয়ম? টেন্সগত পরিবর্তন আমাকে করতে হবে। 2, যে ধরনেরই বাক্য রিপোর্টিং স্পিচে দেওয়া থাক না কেন তাকে আমাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তো স্বাভাবিকভাবে যদি আমি এই বাক্যটার 1 নম্বর বাক্যের ন্যারেশন চেঞ্জ করার চেষ্টা করতে যাই, তো ফার্স্ট কাজ হবে আমাকে রিপোর্টিং স্পিচকে দেখা। রিপোর্টিং স্পিচ দেখলাম, রিপোর্টিং স্পিচ দেখে বুঝতে পারলাম যে এটা অপটেটিভ সেন্টেন্স, মে মডেল সামনে বসে আছে, তো সুতরাং অপটেটিভ সেন্টেন্স।
এবং এই অপটেটিভ সেন্টেন্স হওয়ার কারণে রিপোর্টিং ভার্বের জায়গায় আমাকে যে রিপোর্টেড ভার্ব বসাতে হবে সেটা নিশ্চয়ই এই রিপোর্টিং স্পিচ অনুযায়ী বসাতে হবে। রিপোর্টেড ভার্বের জায়গাতে লেখানো আছে অপটেটিভ সেন্টেন্সে প্রার্থনামূলক বাক্যের জন্য আমরা প্রে ভার্বকে ব্যবহার করি। তো প্রে ভার্ব অর্থাৎ পাস্ট টেন্সে যেহেতু পাস্ট ইনডেফিনিটে যেহেতু এখানে আমি প্রে ভার্বের কোন আকার বসালাম, প্রেইড বসালাম। ভুল করো না, PRAY প্রার্থনা করা, কিন্তু PREY এটার মানেটা হয়ে যাবে স্বীকার। অর্থাৎ যখন কোনো একটা কিছুকে স্বীকার করা হয়, স্বীকার মানে মেনে নেওয়া না, তীর ধনুক দিয়ে, গুলি দিয়ে, বন্দুক দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে যদি আমি স্বীকার করি, মেরে ফেলি, সেই স্বীকার করাকে বলা হয়, স্বীকারটাকে বলা হয় প্রে। তো PREY না, PRAY, প্রে। তাহলে প্রে ভার্বকে আমি মোটা রিপোর্টেড ভার্ব হিসেবে ব্যবহার করলাম। কথার বক্তা, সম্পূর্ণ বাক্যের বক্তা কে ছিল? আমি ছিলাম। কেউ বলা নেই যেহেতু ধরে নিয়েছি আমি, মনে আছে নিশ্চয়ই। তো সুতরাং এখানেও সম্পূর্ণ বাক্যের বক্তা হিসেবে কাকে ধরবো? আমাকে। তো সুতরাং আমি যাকে হি বলে সম্বোধন করছিলাম আগে, এখনও তাকে কি বলে সম্বোধন করব? হি বলে সম্বোধন করব। ফাইন, তাহলে কথাটা হয়ে গেল হি প্রেড। নেক্সট কাজ, রিপোর্টিং স্পিচে একটা ভার্ব থাকবে, মেন ভার্ব, আবার রিপোর্টিং ভার্বের জায়গাতেও একটা ভার্ব আছে। এই দুটো ভার্ব একসঙ্গে একটা বাক্যে থাকতে পারে না, তার মানে বাক্য দুটোকে কী করতে হবে? জোড়া লাগাতে হবে। দুটো ফাইনাইট ভার্ব একসঙ্গে জোড়া লাগানো যায় না। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা ক্লজ দিয়ে জোড়া লাগিয়েছিলাম, লিঙ্কার ব্যবহার করেছিলাম, দ্যাট লিঙ্কার। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য ইনফিনিটিভ ব্যবহার করেছিলাম, উপদেশমূলক বাক্যের জন্য আবার দ্যাট লিঙ্কারকেও ব্যবহার করেছিলাম, ক্লজ। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট লিঙ্কারকেই ব্যবহার করবো, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স করেই বাক্য দুটোকে জোড়া লাগাবো। এবারে বাক্য দুটোকে জোড়া লাগানো মানেই লিঙ্কার বসানো। লিঙ্কার কোনটা বসাবো? দ্যাট লিঙ্কার বসাবো, যেটাকে আমরা অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে এসেছি। তো স্বাভাবিকভাবে রিপোর্টেড ভার্বের পরেই আমরা কী লাগালাম? দ্যাট লাগালাম। তাহলে হি প্রেড দ্যাট, এত অব্দি আশা করি কোনো অসুবিধা নেই। ঠিক একই রকমভাবে দুই নম্বর বাক্যতেও আমার বাক্যটা কি দাঁড়াবে? হি উইশড অথবা হোপড, দুটোর মধ্যে কোনো একটা। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তো রিপোর্টেড ভার্ব আমি পাস্ট টেন্সে লাগালাম। আশামূলক বাক্য, সেই কারণে আশা করার জন্য উইশ অথবা হোপকে ব্যবহার করবো ভার্ব হিসাবে। 5 টাকার হিসাবে উইশড আর 5 টাকার হিসাবে হোপ, যে কোনো একটাকে আমি ব্যবহার করব। লিঙ্কার হিসাবে অবশ্যই এখানেও আমি কি ব্যবহার করব? দ্যাট লিঙ্কারকেই ব্যবহার করব। তাহলে দেখা যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের উপদেশমূলক বাক্য, এই তিনটা ক্ষেত্রেই আমরা দ্যাট লিঙ্কারকে ব্যবহার করেই ন্যারেশন চেঞ্জের ইনডাইরেক্ট স্পিচকে তৈরি করতে পারি। একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সের বাদবাকিগুলো ক্ষেত্রে জেনারেল যে পদ্ধতি, সেটার মধ্যে আমরা লিঙ্কার ব্যবহার করি না, অর্থাৎ ক্লজকে ব্যবহার করি না। তাকে না ব্যবহার করে আমরা ব্যবহার করি ইনফাইনাইট ভার্বের কোনো একটা স্ট্রাকচার। কোন স্ট্রাকচার? ইনফিনিটিভ স্ট্রাকচার, জিস্টের আকারে মনে রাখার জন্য, মাথায় রাখার জন্য। তো দ্যাট অবধি আমাদের কাজ হয়ে গেছে। প্রথম বাক্যটাতে হি প্রেড দ্যাট, দ্বিতীয় বাক্যটাতে হি উইশড অথবা হোপ দ্যাট। চলে আসছি প্রথম বাক্যের রিপোর্টিং স্পিচের মধ্যে। তো রিপোর্টিং স্পিচটা আছে অপটেটিভ সেন্টেন্সে, সেই কারণে আমরা এখানে প্রে লাগিয়েছি, প্রার্থনামূলক হওয়ার কারণে। কিন্তু আমি জানি রিপোর্টিং স্পিচ, ডাইরেক্ট স্পিচ ন্যারেশনে যে ধরনের বাক্যই থাকুক না কেন, সেই বাক্যটাকে অবশ্যই আমাকে কোন ধরনের বাক্যে পাল্টাতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে পাল্টাতে হবে। এটা আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে বললাম, যদি আমি এই মে মডেলটাকে তার নিজস্ব জায়গায় নিয়ে আসি, অর্থাৎ মেন ভার্বের আগে নিয়ে আসি, তাহলে বাক্যটা আর অপটেটিভ থাকে না, তার সেটা কিসে পাল্টে যায়? অ্যাসার্টিভ সেন্টেন্সে পাল্টে যায়। তার মানে এই বাক্যটারই অ্যাসার্টিভ স্ট্রাকচার হচ্ছে কি? গড মে ব্লেস ইউ, এটা ছিল স্ট্রাকচার, অ্যাসার্টিভ স্ট্রাকচার। তাহলে এই অ্যাসার্টিভ স্ট্রাকচারটাকেই আমাকে এই বাক্যের মধ্যে কী করতে হবে? জোড়া লাগাতে হবে। কারণ এটা অপটেটিভ হলেও ইনডাইরেক্ট স্পিচে, রিপোর্টেড ভার্ব স্পিচের মধ্যে, রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা কখনোই অপটেটিভ স্ট্রাকচার রাখতে পারবো না, তাকে অ্যাসার্টিভ স্ট্রাকচারে পাল্টে দিতে হবে। এবার অপটেটিভ স্ট্রাকচারে যখন আমি পাল্টাবো, তখন আমাকে খেয়াল করে টেন্সগত পরিবর্তনটাকেও মনে করে নিতে হবে। এবং এটা যদি আমার এখনকার রিপোর্টেড স্পিচের ঘরে বসাতে হয়, তাহলে এখানে আমি ভার্বের ঘরে কাকে দেখতে পাচ্ছি? মেবলেস। এবং মেবলেস থাকার কারণে রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, রিপোর্টিং স্পিচের মধ্যে অর্থাৎ কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্সের আকার আছে, প্রেজেন্টের আকার দেখতে পাচ্ছি মে। তাহলে এখানে এই ক্ষেত্রে টেন্সগত পরিবর্তন করার জন্য মেটাকে কিসে পাল্টে দেবো? মাইটে পাল্টাবো। যেরকমভাবে ফিউচার টেন্সে উইলটাকে উডে, শ্যালটাকে শুটে পাল্টেছিলাম, ঠিক একই রকমভাবে মেটাকে কিসে পাল্টাবো? মাইটে। তো সুতরাং আমার মেইন ভার্বের স্ট্রাকচার রিপোর্টেড স্পিচে হয়ে যাবে কি?
মেটা পাল্টাবে কিসে? মাইটে, টেন্সগত পরিবর্তন করলে। এবার মে ভার্ব একটা মোডাল ভার্ব, আবার মাইটটাও একটা কি ধরনের ভার্ব? মোডাল ভার্ব। দুটোই মোডাল। আর মোডাল হওয়ার কারণে তারপরে যে কোনো ভার্বের কোন আকার বসে? অরিজিনাল আকার বসে। তো এখানে যে আকারটা আছে মেন ভার্বের ঠিক একই অরিজিনাল আকারও আমার কি থাকবে? একই থেকেই যাবে। তাহলে টেন্সগত পরিবর্তন করলাম, মেটাকে পাল্টালাম মাইটে, যেহেতু রিপোর্টিং ভার্বটা আছে কোন টেন্সে? পাস্ট টেন্সে, এবং পাস্ট টেন্সের আকার দিলাম। এবং তারপরে মোডাল হওয়ার কারণে মেন ভার্বের অরিজিনাল আকার বসেছিল, এখানেও মাইটটা মোডাল ভার্ব হওয়ার কারণে তারপরে মেন ভার্বের কোন আকার থাকবে? অরিজিনাল আকারই থাকবে। এবার চলে আসলো বক্তা পরিবর্তন করার ক্ষেত্রে, অর্থাৎ যেখানে আমাকে নাউন আর প্রোনাউনগুলোকে, সম্বোধনগুলোকে কি করতে হয়? চেঞ্জ করতে হয়। প্রথমের বাক্যটাতে ছিল মে গড ব্লেস ইউ, যেখানে কথাটা বলেছিল কে? হি। এবার সে যখন বলেছিল, সে তার চোখের সামনে কোনো থাকা কোনো ব্যক্তিকেই সম্বোধন করেছিল। কেন? কারণ চোখের সামনে থাকা ব্যক্তিকেই আমরা একমাত্র ইউ বলে সম্বোধন করি। তুমি বা তুই বা আপনি বা আপনারা বা তোরা, কাকে বলবো? চোখের সামনে থাকা ব্যক্তিকে। এবার চোখের সামনে কে ছিল সেটা তো বলে দেওয়া নেই। বলে দেওয়া থাকলে তো সহজ হয়ে যেত, ঝামেলা শেষ হয়ে যেত, কিন্তু বলে দেওয়া নেই। যদি বলে দেওয়া না থাকলে আমি তো ধরে নেব কি আমাকে বলেছে, আমার সহজ করার জন্য। যদি আমাকে বলেছে বলে ধরে নিই, তাহলে এবার এই কথাটার বক্তা সে ছিল, এখনকার কথার বক্তা কে হবে? আমি হব। তাহলে আমাকে যদি বলে থাকে, তাহলে সেই কথাটাতে সে আমাকে তুমি বলে সম্বোধন করে থাকলেও আমি কি আমাকে তুমি বলে সম্বোধন করব না আমি বলে সম্বোধন করব? আমি বলে সম্বোধন করব। আর আমি বলে সম্বোধন করার ফলে অবজেক্টের ঘরে আমি অবজেক্টিভ স্ট্রাকচার অর্থাৎ কি মিকে ব্যবহার করব। এবার ভগবান কে আশীর্বাদ করবেন? ভগবান আশীর্বাদ করবেন। এবার ভগবানকে সেও বলবে ভগবান, আমিও বলবো কি ভগবান। তাহলে এই ক্ষেত্রে সাবজেক্টের নাউনটার কোনো পরিবর্তন করার দরকার পড়ছে না। কাকে চেঞ্জ করার পরিবর্তন পড়ছে? অবজেক্টের প্রোনাউনটাকে পরিবর্তন করার প্রয়োজন পড়ছে। তো সো দেয়ারফর এখানে সাবজেক্টটা, এই ভার্বের সাবজেক্টটা, এই পুরো ভার্বের যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কী হবে? গড মাইট ব্লেস মি, যদি ধরে নিই কথাটা আমাকে বলেছে। কিন্তু কেউ যদি এখানে মি এর এতটা পর্যন্ত কি বোঝা যায় না? যায় না। পরিবর্তনগুলো আশা করি বোঝা গেছে। কিন্তু কেউ যদি এখানে মি এর পরিবর্তে ইউ কে বসায় রাখে, তাহলে কি তার বাক্যটাকে ভুল বলা হবে? বলা যাবে না? বলা যাবে না। কারণ আমাকে তো শুধু বাক্যটা দেওয়া আছে, আমাকে কোনো সিচুয়েশন বলে দেওয়া নেই। হতে পারে আমি রামকে, আমি না, কোনো একজন সে রামকে দেখে বলেছিল ভগবান যেন তোমায় আশীর্বাদ করে। এবার আমার সাথে রামের দেখা হয়েছে, এবং দেখা হওয়ার পরে আমি অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় গিয়ে পরবর্তীতে রামকে বললাম, তোর মনে আছে সে তোকে বলেছিল ভগবান যেন তোকে আশীর্বাদ করেন। তাহলে আমি যখন রামকেই ওই কথাটা মনে করিয়ে দেবো, তখন কি আমি বলতে পারবো না যে গড মে ব্লেস ইউ, গড মাইট ব্লেস ইউ? মনে করিয়ে দেওয়ার জন্য বলতেই পারি। তাহলে সেই সিচুয়েশনে আমি এখানে মি না ব্যবহার করে কি বসাতেই পারি? ইউ বসাতেই পারি। তো সুতরাং আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, আরও একবার বলছি, যদি আমি দেখি আমার কোনো একটা কাজ করতে গিয়ে ন্যারেশন চেঞ্জের নিয়মটার বাদ দিয়ে বা নিয়ম দিয়ে আমার কাজটা করতে কনফিউশন সৃষ্টি হচ্ছে, আমরা একটা সিচুয়েশন ক্রিয়েট করব। ওই সিচুয়েশন ওয়াইজ সেই বাক্যটা ন্যারেশন চেঞ্জ করলে পারে ধারণাটা কি দাঁড়ায়, ওই নাউন বা প্রোনাউনের আকৃতি কি দাঁড়ায়, সেই অনুযায়ী যদি নাউন বা প্রোনাউনটাকে বসাই, তাহলে দুটোই বা সেই বাক্যটা ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। কেন? আমি চিন্তা করে নেব এই কথাটা সে কাকে বলেছিল, সেই অনুযায়ী আমি তাকে কি বলে সম্বোধন করব। সে যদি আমাকে বলে থাকে তাহলে আমি, সে যাকে বলেছিল তাকেই যদি আবার আমি এই কথাটা মনে করিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে ইউ, বা অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো সিচুয়েশনের ক্ষেত্রে অন্য কোনো নাউন বা প্রোনাউনও আমি কি করতে পারি? ব্যবহার করতে পারি। কথাটা বোঝা যায় না? যায়, আশা করি যায়। তো সুতরাং আমাদেরকে এই বাক্যটা দেওয়া থাকতে পারে, তার ন্যারেশন চেঞ্জ করলে পারে এই একটা ধারণা হচ্ছে। আবার অনেক সময় পরীক্ষার হলে তোমাকে কনফিউজ করার জন্য, জাস্ট কনফিউজ করার জন্য, দেখার জন্য যে তুমি কতটা ভালোভাবে ন্যারেশন চেঞ্জটাকে বুঝেছো, জাস্ট মুখস্থের মতো করে কাজ করছো না, সেটার জন্য তোমার পরীক্ষার হলে এই রিপোর্টিং স্পিচটা না দিয়ে তোমাকে সরাসরি এই রিপোর্টিং স্পিচটাকে, এই বাক্যটাকে রিপোর্টিং স্পিচের মধ্যে দিয়ে দেওয়া থাকতে পারে। মানে প্রার্থনামূলক বাক্যটাকে রিপোর্টিং স্পিচে দেওয়া থাকলো না, কোথায় কোন বাক্যটাকে দেওয়া থাকলো?
অ্যাসার্টিভ সেন্টেন্সটাকেই রিপোর্টিং স্পিচে দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে তুমি যদি চাও এই রিপোর্টিং ভার্বের জায়গায় বা রিপোর্টেড ভার্বের জায়গায় প্রে না লিখে সেই লিখতে পারো, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে। কিন্তু কিছুক্ষণ আগে বললাম যেহেতু এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে প্রার্থনামূলক একটা ধারণা, একটা সেন্স কাজ করে, সেই জন্য ওখানে সেট ভার্বটাকে ব্যবহার না করে ওখানে কি ব্যবহার করা ভালো, প্রে ভার্বটাকে ব্যবহার করাটা ভালো। তো তোমাকে এই বাক্যটা ন্যারেশন চেঞ্জের করার সময় দেওয়া থাকুক, চাই এই বাক্যটা রিপোর্টিং স্পিচের মধ্যে দেওয়া থাকুক, যে বাক্যই দেওয়া থাকুক না কেন, আনসার তো তোমার এটাই আসবে। কারণ এটা দেওয়া থাকলেও তুমি আগে বাক্যটাকে এটাতে পাল্টাচ্ছ, তারপরে টেন্সগত পরিবর্তন করে এই বাক্যের স্ট্রাকচার আনছো। আর যদি তোমাকে এটা দেওয়া না থাকে, তোমাকে একবার এটাই দেওয়া থাকে, তাহলে সরাসরি টেন্সগত পরিবর্তন করলে পরে এই স্ট্রাকচারই আসবে। তাহলে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে অপটেটিভ সেন্টেন্স রিপোর্টিং স্পিচের মধ্যে দেওয়া থাকুক, চাই এই জাতীয় বাক্য পরীক্ষার হলে দেওয়া থাকুক, দুটো ক্ষেত্রেই অ্যান্সারটা কিন্তু কি আসে, একই আসে। এ তো গেল পরীক্ষার হলে সুবিধা অসুবিধার কথা, কনফিউশন এড়ানোর কথা। কিন্তু যদি অপটেটিভ সেন্টেন্সেরই ন্যারেশন চেঞ্জ করতে দেওয়ার হয়, অর্থাৎ পরীক্ষার হলে যদি তোমাকে বলা হয় যে তুমি অপটেটিভ সেন্টেন্সের একটা ন্যারেশন চেঞ্জের উদাহরণ দাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু কখনোই এই বাক্যটাকে অর্থাৎ এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে রিপোর্টিং স্পিচের মধ্যে দিলে পারে নাম্বার পাবে না। সেই ক্ষেত্রে কি হবে, এক্সামিনার বুঝবে যে তুমি এখনো পর্যন্ত অপটেটিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্যটাই করতে শেখো, সে নাম্বার আমি তোমাকে কীভাবে দেবো। তো যদি তোমাকে বলা হয় যে উদাহরণ দাও অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন ডাইরেক্ট স্পিচের একটা, তাহলে তোমাকে দিতে হবে কোনটা, যেখানে অপটেটিভ সেন্টেন্সটাই রিপোর্টিং স্পিচের মধ্যে থাকছে। আর যদি তোমাকে পরীক্ষার হলে এটা দেওয়া থাকে তাহলেও অ্যান্সার আসবে এটা, পরীক্ষার হলে যদি তোমাকে এই বাক্যটাকে রিপোর্টিং স্পিচের মধ্যে দেওয়া থাকে তাহলেও তোমার অ্যান্সার আসবে এটা। পার্থক্যটা বোঝা গেছে? যখন এটা দেওয়া আছে তার মানে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে, যখন এই বাক্যটা দেওয়া আছে সেটা স্ট্রাকচারালি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে, কিন্তু যেহেতু সেন্সটা প্রার্থনামূলক সেই জন্য রিপোর্টিং ভার্বটাকে পাল্টে আমি প্রে ভার্বকে ব্যবহার, কিন্তু বাক্যটা কিসের ন্যারেশন চেঞ্জ, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। পদ্ধতিতে আরেকবার, বাক্যটাতে বক্তা ছিল সে, সেই বাক্যের বক্তাটার যে রিপোর্টিং স্পিচটা সেটা ছিল অপটেটিভ, অপটেটিভ হওয়ার কারণে রিপোর্টেড ভার্বের জায়গায় প্রে ভার্বকে ব্যবহার করলাম, টেন্স অনুযায়ী 5 টাকার বসালাম। আমি বক্তা ছিলাম সম্পূর্ণ বাক্যের, আমি তাকে সে বলে সম্বোধন করছি, এখানেও আমি বক্তা, তো সুতরাং আমি তাকে সে বলে সম্বোধন করলাম। লিঙ্কার হিসেবে অবশ্যই কাকে ব্যবহার করবো, দ্যাট লিঙ্কার। তারপরে বাক্যটা যেটা দেওয়া আছে সেটাকে অ্যাসার্টিভে পাল্টালাম, অ্যাসার্টিভে পাল্টে টেন্সগত পরিবর্তন করে মেয়েটাকে করলাম মাইট, দুটোই মোডাল ভার্ব হওয়ায় তারপরে অরিজিনাল আকারই ব্যবহৃত হলো। সাবজেক্টের ঘরে গড বসে আছে, তাহলে পরে সেও বলেছিল গড, আমিও বলবো গড, ভগবানকে ভগবানই বলবো, তা সেটার পরিবর্তন হলো না। কিন্তু সে বলেছিল ইউ, তার মানে সে তার চোখের সামনে ব্যক্তিকে ইউ বলেছিল, বলে দেওয়া নেই কাকে বলেছিল, তো সেই কারণে আমি ধরে নিলাম আমাকে বলেছিল, সেইটা ধরলে পরে আমার মানে অ্যান্সার আসবে মি, অ্যান্সারে অবজেক্টের ঘরে বসবে মি। কিন্তু যদি ধরে নিই যে সে যাকে বলেছিল আমিও তাকেই কথাটা মনে করাচ্ছি, তো সেক্ষেত্রে আমি কি বসাতেই পারি, ইউকে বসাতেই পারি। তো সেটা ভ্যারাইটি, কিন্তু জেনারেল আমি এখানে কি বসাবো, ইউকে মিকেই ব্যবহার করব, কারণ এখানে বলে দেওয়া নেই যে কাকে কথাটা বলা হচ্ছে। আর আমাদের পুরনো অভ্যাস অনুযায়ী যদি বলে দেওয়া না থাকে তাহলে আমি ধরে নিই কাকে কথাটা বলা হচ্ছে, যদি বলে দেওয়া না থাকে কি কথাটা বলছে তাহলে ধরে নিই কে কথাটা বলছে। তো সেই জন্য আমাদের এখানে কি থাকতে চাই, মি স্ট্রাকচারটাই। তবে ইউ লিখলেও কোনো অংশেই কি হবে না, ভুল হবে না। এ গেল অপটেটিভ সেন্টেন্সের প্রার্থনামূলক বাক্যের ন্যারেশন। চলে আসছি অপটেটিভ সেন্টেন্সের আশামূলক বাক্যের ন্যারেশন। অপটেটিভ সেন্টেন্সের প্রার্থনামূলকে খুব বেশি প্রবলেম নেই, কেননা বাক্যের মধ্যে আমি অলরেডি ভার্ব, সাবজেক্ট আর অবজেক্ট করতে পারছি, দেখতে পাচ্ছি। কিন্তু আশামূলক বাক্যের ক্ষেত্রে এই ভার্ব, সাবজেক্ট, অবজেক্টটাকে পরিষ্কারভাবে কিন্তু কি করতে পারছি না, দেখতে পারছি। দেখতে পেলেও একটা কনফিউশন থেকে যাচ্ছে। যেমন সে বলেছিল, সে বলেছিল ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। এই বাক্যটার মধ্যে সাবজেক্টকে, হওয়া কাজটা কে করছে, আমি করছি, তাহলে আমি কে, সাবজেক্ট। কি হওয়ার কথা বলা হয়েছে, পাখি হওয়ার কথা, তাহলে এই বার্ড কি আমার অবজেক্ট। অনেকেরই এই সাবজেক্ট আর অবজেক্টটাকে বের করতে গিয়ে অনেক সময় কনফিউশনের সৃষ্টি হয়, কিন্তু এই কনফিউশন থেকে বেরিয়ে এসে যদি আমরা ধরে নিতে পারি বা বুঝে নিতে পারি যে এই বাক্যের মধ্যে সাবজেক্ট আই এবং অবজেক্টটা কি বার্ড, এই বাক্যটাতে ন্যারেশন চেঞ্জ করার সময় তাহলে সেক্ষেত্রে আমার বাক্যের ন্যারেশন করাটা অনেক সহজ হয়ে যায়। যেরকম
যেহেতু হি বলেছিল, সে বলেছিল ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম। এই বাক্যটাকে ন্যারেশন চেঞ্জ করার সময় রিপোর্টিং স্পিচটাতে দেখলাম আশামূলক বাক্য, তো সেই কারণে রিপোর্টেড ভার্ব হিসেবে উইশ অথবা হোপ লিখলাম। বক্তা ছিলাম আমি তাকে সে বলে সম্বোধন করছিলাম, তো সেই কারণের জন্য সে, আমি তাকে সে বলে সম্বোধন আগে করায় এখনও তাকে আমি সে বলে সম্বোধন করলাম, তাহলে হি উইশড বা হি হোপড দুটোর মধ্যে যে কোনো একটা। এবং তারপরে দুটো ভার্বকে যুক্ত করার জন্য আমি লিঙ্কার হিসেবে কাকে নিলাম, দ্যাট লিঙ্কার, যেটা আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে। এবার দ্যাট লিঙ্কার বসানোর সাথে সাথে আমায় কি লাগাতে হবে, একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগাতে হবে। যেহেতু এটা ক্লজ, তাহলে ক্লজের ভেতরেও একটা কি থাকবে, বাক্য থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচার থাকবে, আকৃতি থাকবে, এবং সেটা কোন আকারে থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের আকারে থাকবে। কিন্তু বাক্যটা আছে কিসে, অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্সে থাকার কারণে বাক্যটাকে আগে আমি অ্যাসার্টিভে পাল্টে দিই। পাল্টালে পরে কি হবে, কি হবে, ইফটাকে আর ব্যবহার করার দরকার পড়বে না। কেন দরকার পড়বে না, তার কারণ ইফ দিয়ে, এই যদি ধারণাটা দিয়ে আমি কি প্রকাশ করছিলাম, ইচ্ছা বা আশাটাকে প্রকাশ করছিলাম। যে ইচ্ছা বা আশাটা আমি অলরেডি কোথায় পৌঁছে দিয়েছি, উইশ অথবা হোপের মধ্যে প্রকাশ করে দিয়েছি। তাহলে বাক্য পড়ে থাকলো কি, আই ওয়্যার এ বার্ড। লক্ষ্য করো এখানে তুমি অলরেডি একটা অ্যাসার্টিভ স্ট্রাকচার কিন্তু কি করতে পারছো, দেখতে পাচ্ছ। এটাকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে এসভিও স্ট্রাকচার মানেই আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাসার্টিভ স্ট্রাকচার। এবার সে বলেছিল আমি, তাহলে পাখি হতে চেয়েছিল কে, সে। কিন্তু আমি তো আর বক্তাটা এখানে কে, আমি। তাহলে আমি কি তাকে আমি বলে সম্বোধন করব, তা তো করবো না। তাহলে তাকে আমি কি বলে সম্বোধন করব, সে বলে সম্বোধন করব। তাহলে হি পরিণত হয়ে যাবে। কিন্তু এর পরবর্তীতে যখন আমি ভার্বটাকে বসাচ্ছি, ওয়্যার হতে চেয়েছিল, হতাম, যদি আমি একটা পাখি হতাম, সেই ভার্বের স্ট্রাকচার যখন বসাবো, সেই ভার্বের মধ্যে আমি যদি টেন্সগত পরিবর্তন করতে যাই, তাহলে নিয়ম অনুযায়ী হওয়ার কথা, এটা পাস্ট আকারে বসে আছে, এটা রিপোর্টিং ভার্বটাও পাস্ট আকারে বসে আছে, তার মানে এটা পাস্ট ইনডেফিনিট হওয়ার কারণে এটা কি হবে, পাস্ট পারফেক্ট। মানে কি হওয়ার কথা, হ্যাড বিন, হ্যাড বিন, তাই না? কিন্তু হ্যাড বিন কথাটার মানে তো হয়ে গেছে, পারফেক্ট মানে কাজটা শেষ। কোন কাজটা শেষ, হওয়া কাজটা শেষ। তার মানে তার অলরেডি বাকি হওয়া হয়ে গেছে, তাহলে আর আশা করছে গেল। তো সুতরাং আমি নর্মাল টেন্সগত পরিবর্তন এখানে প্রয়োগ করতে পারবো না, নর্মাল টেন্সগত পরিবর্তন। তাহলে আমি কিভাবে পরিবর্তনটা করব, অর্থাৎ এখানে আমাকে এই পাখি না হওয়ার ধারণাটাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। এবার তার জন্য আমাকে জানতে হবে এই বাক্যটার মধ্যে যে হতাম কথাটার ব্যবহার হচ্ছে, কোন কথাটা, হতাম। এই হতাম কথাটা সৃষ্টি কোথার থেকে হয়েছে। আমরা কথা বলার সময় অনেক কথাকে ছোট করে বলার জন্য এমন কোনো স্ট্রাকচার দিয়ে দিই যেটা পরবর্তীকালে ভুলে যায় যে তার সৃষ্টিটা কোথার থেকে হয়েছে। যেরকম নয়, নয় আমরা বলি এটা করা উচিত নয়, কিন্তু যদি আদি বাংলায় চলে যাওয়া যায় তাহলে এই নয় শব্দটার সৃষ্টি হয়েছে না হয়, অর্থাৎ হয়ের উল্টোটা হচ্ছে না হয়, যেটা মিলে তৈরি হয়েছে নয়। আজকেও রাজবংশী ভাষায় এই না হয় কথাটার ব্যবহার লক্ষ্য করা যায়। কিন্তু আমরা বাংলায় কথা বলতে বলতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখানে এই নয় বলতে তো আমরা পারি ঠিকই, কিন্তু নয়ের সৃষ্টি সম্পর্কে কিন্তু জানি। ঠিক একই রকমভাবে হতাম, এই হতাম কথাটার সৃষ্টি কোথার থেকে হয়েছে পারবো বলতে? হয়তো আমাদের মধ্যে কেউ কেউ এই ভিডিও দেখার সময় বলতে পেরেছি, হয়তো বলতে পারিনি। যারা যারা পারিনি তাদের জন্য কথাটা বলি, এই হতামটা আসছে হতে পারতাম। খেয়াল করে দেখো, হতাম মানেও যা, হতে পারতাম মানেও তাই, একই মানে প্রকাশ করে। এই হতে পারতামকে একসঙ্গে ছোট করে আমরা কি সৃষ্টি করেছি, হতাম। অর্থাৎ এই হতাম কথাটার মধ্যে পারতাম কথাটা প্রকাশিত, অর্থাৎ পারা ভার্বের মানে প্রকাশিত হচ্ছে। আর এই পারা ভার্বকে ইংরেজিতে আমরা একটা মোডাল দিয়ে প্রকাশ করি। সেটা কোন মোডাল, ক্যান মোডাল দিয়ে প্রকাশ করি কিনা। তো যখনই আমরা এই হতাম জাতীয় মানে পাবো, যেটা নাকি আমরা সর্বদা ইচ্ছামূলক বা আশামূলক বাক্যের মধ্যে দেখতে পাবো, সেই হতামমূলক বাক্যগুলো, হতাম বাক্যগুলোর ক্ষেত্রে সরি ওই ইচ্ছামূলক বাক্যগুলোর জন্য আমরা সর্বদা এই পারা ভার্বটাকে ইংরাজিতে অবশ্যই ব্যবহার করব, কারণ বাংলাতে ওই পারা কথাটার একটা মানে বাক্যের মধ্যে প্রকাশিত হয়েছে, যেটা আপাত দৃষ্টিতে উহ্য থাকলেও
আছে, হোতামের মধ্যেই পাড়া কথাটা আছে। তো সেই পাড়া কথাটাকে আনার জন্য আমাকে কোন মডেলকে আনতে হবে? ক্যান মডেলকে আনতে হবে, ব্যবহার করতে হবে। এবার ক্যান মডেলকে ক্যান হিসেবে বসাবো যদি আমার রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্সে থাকে তাহলেও ক্যান হিসাবে বসবে, আমার টেন্সগত কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি ক্যান মডেলটা ক্যান হিসাবে সরি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট আকারে থাকে, তাহলে ক্যান কি আর ক্যান আকারে বসতে পারবে? পারবে না। তো যে কারণে প্রতি ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বে ইচ্ছামূলক বাক্যের জন্য কোন মডেলকে ব্যবহার করব? কুড মডেলকে ব্যবহার করব। এবার দেখো, কেন মডেল, কুডো মডেল। তো সুতরাং ক্যানের পরেও বি ভার্বের প্রেজেন্ট অরিজিনাল আকার বসবে, প্রেজেন্ট না, বি ভার্বের অরিজিনাল আকার বসবে, আবার কুডের পরেও বি ভার্বের অরিজিনাল আকার বসবে। তাহলে ভার্বের স্ট্রাকচারটা কি হবে? কুড বি। তাহলে কুড বি ভার্বের জায়গায় বসলো, কে হতে পারতো? সে হতে পারতো। কি হতে পারতো? আবার তাহলে বাক্যটা দাঁড়ালো হি উইশড দ্যাট হি কুড বি এ বার্ড। কথাটা বোঝা যায় না? যায় না। যদি এখানে বি ভার্বের পরিবর্তে হ্যাভ ভার্ব যুক্ত বাক্য থাকতো, তাহলে কথাটা কি হতো? হি সেড ইফ আই হ্যাড এ কার। বাক্যটা হতো হি উইশড দ্যাট হি কুড হ্যাভ এ কার। হ্যাড এ কার তো না, এবার কি হতো? হ্যাভ। কেননা কুড একটা মোডাল, তাহলে হ্যাভ ভার্বের অরিজিনাল ফর্ম বসাতে হবে, তাহলে কুড হ্যাভ এ কার। তো আপাতত আগে এইটুকু অংশ বোঝার চেষ্টা করো, কেন তুমি এখানে কুড মোডাল আনলা সেটাকে খেয়াল রাখার চেষ্টা করো, তাহলে আর মুখস্থের মতন করে মনে রাখতে হবে না। তুমি প্রত্যেকটা ইচ্ছামূলক বাক্যের মধ্যে এই হতাম, করতাম, বসতাম, যেতাম শব্দগুলোকে পাবে, এবং এই শব্দগুলোর থাকা মানে পেছনে পারতাম বা পারতো বা করতো বা করতেন এই জাতীয় মানে আসবে। আর করতে পারতেন, বসতে পারতেন, যেতে পারতেন, এই পারা কথা মানেই ক্যান মডেল। ক্যান মডেল মানেই আমাকে ন্যারেশন চেঞ্জে প্রতি ক্ষেত্রে কী ব্যবহার করবো? কুডকে, নিজেকে বাঁচানোর জন্য, কারণ তাতে আমাকে আর রিপোর্টেড ভার্বটাকে দেখার দরকার নেই, রিপোর্টিং ভার্বটাকে দেখার দরকার নেই। প্রতি ক্ষেত্রে কুড লাগাই গেলাম, তাহলে পাস্ট টেন্সে থাকলেও কুড বসতে পারে, ফিউচারে থাকলেও কুড বসতে পারে, প্রেজেন্টে থাকলেও রিপোর্টিং ভার্ব কুড বসতে পারে। কিন্তু ক্যান বসাতে হলে পারে এখনই বসিও না, পরবর্তীতে যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবা বা অভ্যস্ত হয়ে যাবা তখন তুমি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা পাস্টে ফিউচারে থাকলে পারে এখানে তোমার কুড না বসিয়ে কি বসাতেই পারো? ক্যান বসাতেই পারো, কোনো আপত্তি নেই। আশা করি স্ট্রাকচারটা কীভাবে তৈরি হচ্ছে সেই কথাটাকে আমি বোঝাতে পারছি। তো এই হলো আমাদের অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার পদ্ধতি, এবং এই পদ্ধতিটাকেও ভালো মতন বুঝে নিয়ে যদি বোঝাতে কোনো অসুবিধা থাকে, অর্থাৎ কিভাবে এই কুডটা আসলো, কিভাবে এখানে মাইট আসলো, কিভাবে আমি এই এসভিও স্ট্রাকচারটাকে দিলাম, কিভাবে এই এসভিও স্ট্রাকচারটাকে তৈরি করলাম, কেন এখানে মেয়েটা আগে আছে, কেন এখানে পরে আসলো, এই বাক্যের মধ্যে ক্যান নেই কিন্তু এই বাক্যের মধ্যে কুড কেন আসলো, এই কেনর উত্তরগুলো যতক্ষণ না পর্যন্ত নিজের কাছে ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝার চেষ্টা করা ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত কোয়েশ্চেন করাও ছাড়বে না। তুমি যত কোয়েশ্চেন করবে তত আমি তোমাকে উত্তর দেবো। একটা প্রশ্ন একবারে বুঝতে না পারলেও 10 বারে ঠিক বুঝতে পারবে। আর যদি তুমি আমাকে 10 বার কেন 100 বার এই জাতীয় প্রশ্ন করতে থাকো, আমি তোমাকে 100 বারই তোমাকে এটাকে বোঝানোর চেষ্টা করব। প্রয়োজনে যদি কমেন্টের মাধ্যমে বোঝাতে না পারি, আমি ভিডিও করে তোমাদের কাছে এই বোঝানোর পদ্ধতিটাকে পৌঁছে দেব, চেষ্টা করব তোমাদের বোঝানোর, এবং আশা করি সেই চেষ্টার ফলও খুব একটা খারাপ হবে না। তো আমাদের কাছে আপাতত অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, ইম্পারেটিভের ন্যারেশন চেঞ্জ, অপটেটিভের ন্যারেশন চেঞ্জ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে এক্সক্লেমেটরি আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে কথা বলি। তো তার আগে মনে রেখে দিও যে অ্যাসার্টিভের ক্ষেত্রেও লিঙ্কার হিসেবে দ্যাট লাগে, অপটেটিভের ক্ষেত্রেও লিঙ্কার হিসেবে দ্যাট লাগে। প্রতি ক্ষেত্রে রিপোর্টিং স্পিচটাকে অ্যাসার্টিভে পাল্টাতে হয়। ইম্পারেটিভেও লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করা সম্ভব শুধুমাত্র অ্যাডভাইস বা উপদেশমূলক বাক্যের ক্ষেত্রে। অ্যাডভাইসের ক্ষেত্রে বানানটা SE, সেটা ভার্ব, যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলেই শুধুমাত্র CE ব্যবহার করা যায়। আর মোডালের ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখা প্রয়োজন, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে উপদেশমূলক বাক্যের জন্য শুড মোডাল, প্রার্থনামূলক বাক্যের জন্য অপটেটিভের ক্ষেত্রে মে মোডাল বা মাইট মোডাল, আর আশামূলক বাক্যের জন্য কুড মোডাল।
তিনটি মোডালের ব্যবহার ন্যারেশন চেঞ্জে অবশ্যই ইম্পর্ট্যান্ট। বাক্যের মধ্যে না থাকা মানেই তোমার বাক্যটাকে ভুল হিসাবে গ্রহণ করা। থ্যাংক ইউ। পরের দিন নেক্সট ভিডিও অন্য অন্য সেন্টেন্সের উপরে। যদি অসুবিধা হয় আবার বলছি, কমেন্ট করো, জানাও এবং বোঝার চেষ্টা করো, মুখস্থ করে কাজ করো না। থ্যাংক ইউ।